আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটা, আলোচনার সবচেয়ে বড় বিষয়টা এখন নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। যদিও সরকার, নির্বাচন কমিশন সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তারা সবই করছে, কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ, একটা প্রশ্ন, একটা অনাস্থা কিন্তু আছে। আমার সঙ্গে গত কয়েকদিনে যত লোকের দেখা হয়েছে, সবাই আমাকে একটা প্রশ্নই কিন্তু কমন, অনেক প্রশ্নই করেছি, দেশের কী অবস্থা, দেশের কী হবে না হবে, নানা রকম প্রশ্ন কিন্তু করে, কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন খুবই কমন। সবাই জানতে চায়, আচ্ছা ভাই, নির্বাচনটা কি হবে, হলে কি ফেব্রুয়ারিতেই হবে? এই প্রশ্নটা কমন। কেন কমন? আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে হবে না, কেন মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হবে না? না হওয়ার পেছনে কিছু কি ঘটনা ঘটেছে? তারা কিন্তু তখন তেমন কিছু বলতে পারে না, কিন্তু তবুও তারা কেন যেন সন্দিহান। ডক্টর ইউনূস একটা ঘোষণা দিয়েছেন, ওনার মতো একজন ব্যক্তি, আমাদের দেশের আপনার প্রশাসনিক প্রধান বলা যায় ওনাকে, সরকার প্রধান উনি বলেছেন, নিজে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সে অনুযায়ী ওনার অফিস চিঠি দিয়েছে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করেছে। তারপরেও কেন সন্দেহ? এই সন্দেহটা এতদিন যেমন তেমন ছিল, তারা কিছু জবাব দিতে পারতো না, কিন্তু তারপরে যেন কেন বুঝতে পারতো না যে আদৌ হবে কিনা। এখন যে জিনিসটা ঘটেছে, কিছু ঘটনা ঘটছে এখন, যে ঘটনাগুলো আসলেই সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহের জন্ম দিচ্ছে। সবচেয়ে বড় ঘটনাটা কি? সবচেয়ে বড় ঘটনা হলো কয়েকটা রাজনৈতিক দল, যেমন ধরেন জামাত ইসলামী, অথবা ইসলামী আন্দোলন, অথবা খেলাফত মজলিস, এই তিনটা দল এরই মধ্যে একটা সুনির্দিষ্ট কয়েকটা দাবিতে, 5 দফার দাবিতে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে। তারা সবাই একই রকম আন্দোলন। সে আন্দোলনটা হলো 3 দিনের একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে। যেমন 18 সেপ্টেম্বর তারা ঢাকায় সমাবেশ করবে, বিক্ষোভ করবে। 19 সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ করবে, এবং 26 সেপ্টেম্বর তারা সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে। কেন বিক্ষোভ করবে? তাদের কয়েকটা দাবিগুলোর মধ্যে কি আছে? তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এর মধ্যে খেলাফত মজলিসের সঙ্গে একটু ডিফারেন্স আছে। যেমন জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা চাচ্ছে যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনটা, এটাও পিআর পদ্ধতিতে হবে। খেলাফত মজলিস বলছে না, উচ্চ কক্ষে পিআর হলে চলবে। এটা নিয়ে তাদের মধ্যে একটু পার্থক্য আছে। আর অন্য অন্য ক্ষেত্রে তারা একমত, একসঙ্গে যারা আন্দোলন করছে, সেই দাবিগুলো কি? সেই দাবিগুলো হলো আপনার সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করা, সারা দেশে সকল রাজনৈতিক দলের জন্য যেন একই পরিবেশ বজায় থাকে যারা নির্বাচনে অংশ নেবে। তার নম্বর হলো যে ফ্যাসিস্ট সরকারের যত জুলুম নির্যাতন ছিল, সেগুলোর আপনার একটা বিচার করা, গণহত্যা ও দুর্নীতির বিচারকে দৃশ্যমান করা। এবং আরেকটা বড় দাবি, আসলে এটাকে আমার কাছে অন্যতম বড় দাবি মনে হয়, সেটা হলো স্বৈরাচারের দোসর হিসাবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা। এই দাবিগুলো নিয়ে তারা মাঠে আছে। দেখুন, এই দাবিগুলোর সঙ্গে কিন্তু মোটামুটি কয়েকটা দাবি কিন্তু সবাই একমত, কিন্তু বিএনপির সঙ্গে দুটো দাবি নিয়ে খুবই বিরোধ। যেমন একটা হলো যে পিআর পদ্ধতিতে নির্বাচন, আর একটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এই দুটো দাবিতে বিএনপি তাদের সঙ্গে একমত নয়, এবং এই দুটো দাবি নিয়েই আলটিমেটলি আমার কেন যেন মনে হয় 5 দফা তো বলা হচ্ছে, আসলে এই 2 দফাই ইম্পর্টেন্ট। এই 2 দফা দাবি নিয়ে শেষ পর্যন্ত হয়তো একটা বড় বিরোধে জড়িয়ে যেতে পারে এই রাজনৈতিক দলগুলো, এটা আমার ধারণা। এখন কী ধরনের বিরোধ তৈরি হতে পারে? যেমন পিআর পদ্ধতিটা কি, এটা অনেকে এখনও কিন্তু জানি না। আমাদের দর্শকদের অনেকে জানেন কি না আমি জানি না। আমি আপনাদের সংক্ষেপে পিআর পদ্ধতিটা একটু বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো গিয়ে, ধরা যাক এ দল এবং বি দল, 2 দলের মধ্যে ভোটের পার্থক্য। ধরেন একটা আসনে একজন পেল 1,20,000, আরেক দল পেল 1,19,000, পার্থক্য কত? 1,000। এখন 1,000 ভোট পার্থক্যের জন্য এখান থেকে কিন্তু ধরেন এ দল পেল 1,000 বেশি, সে বিজয়ী হয়ে গেল। আরেকটা জায়গায়, আরেকটা আসনে, সেখানে হয়তো এরকম 2,000 পার্থক্য, সেখানেও এ দল জিতে গেল।
তাহলে দেখেন এখানে 1,19,000 ভোট পাইল সে। এই 1,19,000 লোক কিন্তু বিদলকে সাপোর্ট করেছিল। এই 1,19,000 লোক যারা নাকি তাকে সাপোর্ট করার পরেও তার দল হেরে গেল, এরকম কিন্তু সব ইয়েতে কিন্তু হতে পারে। তখন দেখা যাবে 12 কোটি ভোটারের মধ্যে একটা দল হয়তো মানে আপনার 6 কোটি ভোট পেয়ে অথবা মনে করেন 5 কোটি ভোট পেয়ে হয়তো তাদের 4 কোটি ভোট পেয়েই সে হয়তো মনে করেন 200 আসনে 300-র মধ্যে 200 আসনের মধ্যে জিতে গেল। আরেকটা দল সে হয়তো আপনার 4 কোটি জায়গায় তার সে হয়তো মনে করেন 3,90,00,000 পেয়ে সে হয়তো মাত্র 40টা আসনে জিতে গেল। তাহলে ভোটের পার্থক্য মাত্র 10 লাখ, কিন্তু আসনের পার্থক্য 160টা। তো এই যে 3,90,00,000 তাকে সাপোর্ট করলো, তাদের বক্তব্য, তাদের যে কণ্ঠটা, তাদের যে চিন্তাটা, তার রিফ্লেকশন জাতীয় সংসদে কোথায়? এই সমস্যাটাকে সামনে নিয়েই কিন্তু পিআর পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল এবং তারা বলেছিল যে যত শতাংশ ভোট পাবে সেই আনুপাতিক হারে সেই দলটা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে। যদি মনে করেন 10 কোটি ভোটের মধ্যে কেউ 4 কোটি পায়, তাহলে সে 40% আসন সে পাবে। তার মানে ধরেন আপনি যদি 300 আসন হয় তাহলে 120টা সে পাবে। এইভাবে হিসাবটা হবে আর কি। আর যে আপনার মনে করেন 30% পাবে, সে 90টা আসন পাবে। তো এইটা ছিল সহজভাবে বললাম, কিন্তু এটার অনেকগুলো সংকট আছে। সংকটটা হলো কে আসলে সংসদে প্রতিনিধিত্ব করবে, এটা ঠিক করে দিবে নির্বাচনের পর সেই রাজনৈতিক দলটা। এখন একটা দল মনে করেন রংপুরে ধরেন আপনার একসময় জাতীয় পার্টির খুব প্রভাব ছিল, কিন্তু সে রংপুরে হয়তো 10টা আসন পেয়ে গেল, কিন্তু সারা দেশের মধ্যে যে তারা হয়তো 5% ভোট পেল অথবা 2% ভোট পেল, তখন কিন্তু সে 10টা আসন আর পাবে না। এখন এই আঞ্চলিক এগুলো নানা রকম জটিলতা আছে, অথবা স্বতন্ত্র যারা আছেন তাদের কি হবে, এটা নিয়েও একটা জটিলতা কিন্তু আছে। তো এইগুলি জটিলতা আছে, এই জটিলতাগুলো সমাধানও করার মতো ব্যবস্থা আছে। সেটা যেটাই হোক, আপনি যদি আগে ভোটারের শতাংশের হিসাবটাকে মেনে নেন, তাহলে কিন্তু একটা সমাধান খুঁজে বের করা যাবে। কিন্তু আপনি যদি মেনেই না নেন, তখন আরেক ধরনের কথা। বিএনপির বক্তব্য হলো আগে যেভাবে চলছে সেভাবেই হোক, এখানে পিআর নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নাই। আর এদের বক্তব্য যেটা ছোট দল, তারা মনে করতেছে যে পিআর পদ্ধতি হলে তারা ভালো করবে। যেমন ইসলামী আন্দোলন চায় পিআর পদ্ধতি। সারা দেশে ইসলামী আন্দোলনে অল্প ভোট আছে, তারা মনে করে সবগুলি ভোট যোগ করলে তারা হয়তো 2% ভোট পাবে। ওই যে 2% ভোটও পায়, তাহলে 300 আসনের মধ্যে তারা কিন্তু আপনার প্রায় 12টা আসন তারা কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু এমনিতে তারা সারা দেশে একটা আসনও পেল না। কাজে তারা এই জন্যই চায়। তো যা হোক, এটা কি হবে আমরা জানি না, কিন্তু আমি নিজেও কিন্তু পিআর পদ্ধতির পক্ষে। কিন্তু আমার কাছে মনে হয় যে পিআর পদ্ধতি আছে, এটা আমাদের যদি নিম্ন কক্ষে আমরা প্রয়োগ করতে চাই, তাহলে বোধহয় সময়ে এবং এর নির্বাচনটা পিছিয়ে যাবে। এটা সমাধান, এটা আলোচনা আরও অনেক কিছু করতে হবে, এটা তো সময় লাগবে। হয়তো পরবর্তী নির্বাচনে আমরা এটা নিয়ে ভাবতে পারবো, এটা আমার ধারণা। কিন্তু ওনারা এখনই চান এটা জাতীয় আপনার ইসলামী আন্দোলনও চান এবং জামাতে ইসলামও চান, এই ওনার দুইটা পার্টি চান এবং খুব জোরালোভাবেই চাচ্ছেন, এখন খুবই জোরালোভাবে চাচ্ছেন। আর দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। আমি মাঝখানে ওগুলি বাদ রাখলাম, ওগুলি সবাই চায়। জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করাটা, এটার ব্যাপারে কিন্তু এই জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস এমনকি এনসিপি পর্যন্ত এর সঙ্গে কিন্তু একমত, দৃঢ়ভাবে একমত। এখন সেটাকে নিষিদ্ধ করা যাবে কিনা, নির্বাচনের বাইরে রাখা যাবে কিনা। বিএনপির বক্তব্য হলো যে তারা কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। এই বক্তব্যটার মধ্যে এক ধরনের স্ববিরোধিতা আছে, কিন্তু আছে এমন তারা চায় না। তাহলে এই বক্তব্য তাদের আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে যখন নির্বাচনের বাইরে রাখা হলো, তখন তারা বললো না কেন? তখন কিন্তু তারা বলে নাই, এবং তখন তারা তো নিজেদের সুবিধাটা দেখছে। এখন আবার জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে বিএনপি আবার মহাবিপদ। এই কারণে বিএনপি মনে করছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে গেলে পরে তাহলে সেক্ষেত্রে হয়তো জামাতের একটা সুবিধা হবে। কেমন সুবিধা? দু ধরনের। একটা হলো ভোটের বাজারের সুবিধা হবে, আবার দ্বিতীয় দিক দিয়ে আরেকটা সুবিধা জামাতের হতে পারে, সেটা হলো জামাত তখন বার্গেনিং করার জন্য খুব স্ট্রং একটা পয়েন্ট পাবে। ধরা যাক কথার কথা যে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও নাই, তখন জামাত যদি পিআরের দাবিতে বলে আমি পিআর না হলে আমি নির্বাচনেই যাব না, তাহলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? একা করবে? এটা তো সম্ভব না। যে কারণে জামাতকে নির্বাচনে আনার জন্য হলেও বিএনপি চাচ্ছে যেন জাতীয় পার্টি নির্বাচনের মাঠে থাকে।
এই যে হিসাব নিকাশগুলো, এই হিসাব নিকাশগুলো কিন্তু সামনের দিনগুলোতে আরও বেশি স্পষ্ট হবে বলে আমার ধারণা। এবং আমার এটাও ধারণা, এরা যে এই যে তিনটা দল একত্রিত হয়েছে, এর সঙ্গে আমার ধারণা আগামী দিনগুলোতে আরও কিছু ছোট ছোট দল যুক্ত হতে পারে। যদি যুক্ত হয়ে যায়, তখন বিএনপির চাওয়া, আওয়ামী লীগের এই ইসলামী দলগুলোর এবং যারা যুগপৎ আন্দোলনে থাকবে তাদের না চাওয়া, এর মাঝখানে সরকারের কী অবস্থান হবে, সরকার কোন দিকে যাবে, এটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের জটিলতা আমার মনে সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই জটিলতাগুলি নিরসনের আরও কিছু সময় লাগবে। আর সবচেয়ে একটা বড় যে ঝামেলাটা যেটা আছে, যে কথাটা আমি এখনও বলি নাই আর কি, যেটা নাকি এই মুহূর্তে সবচেয়ে বড় ঝামেলা, 5 দফার মধ্যে একটা দফা, সেটা হলো তারা বলছে এই দলগুলো যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হতে হবে। এটা হলো আরেক জটিলতা। জুলাই সনদ হলো অনেক কিছু, তারা অনেক কিছু চেঞ্জ করতে চেয়েছে, অনেক সংস্কার করতে চেয়েছে, সংবিধান সংস্কার কথা বলা হচ্ছে। সেই সংবিধান সংস্কার করে সেই মানে সংবিধানের পরিবর্তিত যে সংবিধান হবে তার আলোকে নির্বাচন করতে হবে। এটা আবার বিএনপি চাচ্ছে না। বিএনপি বলছে না, নতুন যে গভর্নমেন্ট আসবে তারা সংবিধানে কি পরিবর্তন করবে না করবে এটা নিয়ে, এবং এই দাবিতে কিন্তু আবার এনসিপিও খুব সোচ্চার। কাজে এই যে বিরোধগুলো আছে নির্বাচনের আগে, এই বিরোধগুলো মেটাতে না পারলে নির্বাচন আসলেই ফেব্রুয়ারিতে হবে কি না এটা নিয়ে কিন্তু আমার মনের একটা সন্দেহ আছে। আমরা যত সহজে ভেবেছিলাম যে ডক্টর ইউনূস বোধহয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত তৈরি করতে পারবেন, আমার এখন যেটা মনে হচ্ছে উনি সেখানে ব্যর্থ হয়েছেন, এবং ওনার কোনো ক্যারিসমেটিক কোনো উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার বটম লাইনটা বলে শেষ করি আজকে আলোচনা। আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো জাতীয় ঐক্যের কথা বলি, যে ঐক্যবদ্ধ না হলে পরে কোনো জাতি অগ্রসর হতে পারে না। ডক্টর ইউনূস সাহেব সেই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম, আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে দিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার হুজুগ তুলে, এবং আমি ডক্টর ইউনূসকে দেখেছি উনি জাতিকে আরও দ্রুত, আরও শার্পলি ডিভাইডেড করে দিয়েছেন। এই জাতির ভবিষ্যৎ কী হবে আমি জানি না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।